আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি 2026 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টির ক্লাস, সাজেশন এবং 95+ মার্ক পাওয়ার উপায়। তো চলো আমরা ক্লাসটি শুরু করে দেই। আজকের ক্লাসটিতে আমি শুধু তোমাদেরকে শর্ট সিলেবাসের 6টি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনাই করব না, কিভাবে লিখলে এবং কোন চ্যাপ্টারের কোন পার্টগুলো থেকে পড়তে হবে। পুরো বই থেকে আমি তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার শিখিয়ে দেব। এই দুটো চ্যাপ্টার যদি তুমি ভালো করে পড়ো, তুমি 5টা সিকিউ এর 4টাই কভার করে ফেলতে পারবা, পুরো বই থেকে মাত্র দুটো চ্যাপ্টার। এরপরে আমি তোমাকে আরো শিখিয়ে দেব যে কোন চ্যাপ্টারের কোন পার্টগুলো থেকে এবছর প্রশ্ন হবে এবং কিভাবে তোমাকে অ্যান্সার করতে হবে। তো চলো শুরু করা যাক। একদম শুরুতে আমি তোমাকে ভাইয়া একটুখানি মানবন্টনটা বুঝিয়ে দেব। মানবন্টনটা যদি দেখাই, দেখো তুমি তোমাদেরকে প্রশ্নগুলো হয় কিভাবে। মূলত তোমার এখানে সিকিউ থাকবে 50 মার্কের, 5টি সিকিউ অ্যান্সার করতে হবে। তোমার থাকবে হলো 8টা, 8টা থেকে তুমি যে কোনো 5টাকে চুজ করে তুমি অ্যান্সার করবা, সেখান থেকে 50 মার্ক সিকিউর করবা। এরপরে আসো শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন হচ্ছে 20 মার্কের। তোমার 15টা কোশ্চেন থাকবে, তোমাকে 10টা কোশ্চেনে অ্যান্সার করতে হয়, যার জন্য মার্ক হলো 10 দুগুণে 20। এমসিকিউ থাকে 30টা। শর্ট সিলেবাসে চ্যাপ্টার কয়টা ভাইয়া? অনলি 6টা। নোমান ভাইয়া কয়টা দিতে চাইছে? 2টা চ্যাপ্টার দিবে, যেখান থেকে 4টা কমন পাবা, আর টোটাল 4টা দিবে, যেখান থেকে তুমি সবগুলো সিকিউ খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। চলো আমরা ওই চ্যাপ্টারগুলো একটু দেখে আসি। একদম শুরুতে, একদম শুরুতে ভাইয়া এইখানে এটা হবে 2। এই যে 2 অথবা 4 অধ্যায়, 6 অধ্যায়, ঠিক আছে? এগুলো হচ্ছে তুমি পড়বা, যে কোনো একটা পড়তে পারো। 2 এবং 6 থেকে তুমি যে কোনো একটা পড়তে পারো, এটাকে স্কিপও করতে পারো চাইলে। আচ্ছা, এরপরে আসো, এরপরে ভাইয়া এরপর হলো 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায়টা থেকে দুটো প্রশ্ন হবে। 3 নম্বর অধ্যায়টা থেকে দুটো প্রশ্ন হবে। এরপর আছে 11তম অধ্যায়, দুটো প্রশ্ন হবে। এই দুটো চ্যাপ্টার কেউ কোনোভাবে স্কিপ করবা না ভাইয়া। বিজিএস একটা সাবজেক্ট, এইখানে কি কোনোভাবে 10 আউট অফ 10 পাওয়া পসিবল? ইয়েস পসিবল, এই চ্যাপ্টারগুলোতে পসিবল। তুমি এইখানে ম্যাথ থাকে, ম্যাথ তোমার 3 নাম্বার চ্যাপ্টারে ম্যাথ থাকবে, তোমার 11 নাম্বার চ্যাপ্টারে অনেক সময় ম্যাথ থাকে। এই ম্যাথগুলো যদি তুমি সলভ করতে পারো, তুমি এখান থেকে ইজিলি 10 আউট অফ 10 পেতে পারো। এক্ষেত্রে যদি কোনো প্রকার চিত্র দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই তোমরা চিত্র দিবা। চিত্র দিলে কিন্তু এখানে তুমি ফুল মার্ক সিকিউর করতে পারবা। আমি একটু পরে তোমাকে যখন ওই চ্যাপ্টারটা বুঝাবো তখন এটা ব্যাখ্যা করে দিব। এরপর আসো 10 এবং 13তম অধ্যায়, এটা হচ্ছে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তাহলে এই দুটো মাস্ট পড়বা, এর সাথে 10 এবং 13টা মাস্ট কি করবা, একটু গুরুত্ব দিয়ে পড়বা। মানে 3 এবং 11 অধ্যায় এটা মাস্ট পড়তেই হবে, এটা ছাড়ার কোনো সুযোগ নাই। এবং বাকিগুলো থেকে যে 2, 6 এগুলো হচ্ছে পড়াটা বেটার। কথা বুঝতে পারছো? চলো আমি একদম ফার্স্ট থেকে চলে যাই। কোন চ্যাপ্টারের কোন পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা একটু দেখায় দিই। 2 অধ্যায় থেকে কি পড়বো ভাইয়া? মুক্তিযুদ্ধের সাধারণ জনগণ এবং পেশাজীবীদের যে ভূমিকা, এটা থেকে শর্ট কোশ্চেন হবে, এটা থেকে খও হতে পারে। মুক্তিযুদ্ধে সাধারণ জনগণদের ভূমিকা কি? শোনো, একটা কথা মনে রাখবা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, এখানে আমাদের জিও পলিটিক্যাল বিভিন্ন অনুষঙ্গের সাথে কি প্রভাবিত হয়, এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। এটা ভাই একটা ওপেন সিক্রেট কথা বললাম। তোমার একটা সময় যেই পরিমাণে শেখ মুজিবুর রহমানকে হাইলাইট করে প্রশ্ন করা হতো, এখনো সেটা হবে না, এখন তুমি সেটা পাবা না। বুঝতে পারতেছো আমার মেসেজ? তো সে অন্যান্য বছরে যে মুজিবনগর সরকারকে নিয়ে, তারপরে শেখ মুজিবুর রহমানের ভাষণ নিয়ে, শেখ মুজিবুর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে, মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবদান নিয়ে, এগুলো নিয়ে বেশি প্রশ্ন হতো। এখন অতটা হবে না। এখন তাহলে কি হবে? এই যে মুক্তিযুদ্ধের সাধারণ জনগণের ভূমিকা, পেশাজীবী মানুষের ভূমিকা, এটা খর জন্য ইম্পর্টেন্ট, এটা আগেও ইম্পর্টেন্ট ছিল সবকালেই। মুক্তিযুদ্ধে বিশ্ব জনপথ এবং বিভিন্ন দেশের ভূমিকা, এইটা নিয়েও প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। আর এইটা নিয়ে কি হবে? এটা নিয়েও প্রশ্ন হবে, মুজিবনগর সরকারের ভূমিকা হবে, ঠিক আছে? কিন্তু ব্যক্তি শেখ মুজিবুর রহমানকে হাইলাইট করে প্রশ্নটা এখন একটু কম হবে। আচ্ছা, 7 মার্চের ভাষণ এবং স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা, আগে কিন্তু এই চ্যাপ্টার থেকে 2টা হতো মাস্ট, আমি শুরুতে বলে দিছি। দ্বিতীয় চ্যাপ্টার থেকে আগে 2টা প্রশ্ন হতো, এখন কয়টা হবে? এখন হবে একটা। এখন তৃতীয় চ্যাপ্টার থেকে 2টো হবে। তাহলে এখান থেকে এই চ্যাপ্টার থেকে সিকিউ আসে, একটা সিকিউ আসবে এই বছর এবং 5টা এমসিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে। এরপর আসো ভাইয়া তৃতীয় অধ্যায়, এটাকে আমি 3টা স্টার দিছি, তোমরা খেয়াল করছো? দেখো কেন ভাইয়া? এইটা থেকে যে সৌরজগৎ এবং ভূমণ্ডল, এই সৌরজগৎ এবং ভূমণ্ডল থেকে তোমার প্রশ্ন হবে।
এবং এই প্রশ্নতে এই চ্যাপ্টারে তোমার ম্যাথ আসবে। তুমি যদি এখান থেকে ম্যাথ সলভ করতে পারো, তুমি ফাটায় দিতে পারবা এটা, তুমি এখানে 10 আউট অফ 10 পেয়ে যেতে পারবা এই চ্যাপ্টার থেকে। তাহলে আসো কি কি আছে, এই যে এই জায়গাগুলো থেকে, এই যে গ্রহগুলোর নাম থেকে শর্ট কোশ্চেন হবে, এমসিকিউ হবে, ক খ হবে। ভূ অভ্যন্তরের গঠন এই গঠন এইটা কিন্তু আমি স্টার দিয়ে দিছি। কেন? এইটা থেকে তুমি খ গতে পাবা, মাস্ট পাবা। এটার দাগায় রাখো, ভূ অভ্যন্তরের গঠন নোমান ভাইয়া স্টার দিয়ে দিছে, এটা থেকে একটা প্রশ্ন হবে। বিভিন্ন রেখা এবং সময় নির্ধারণ, এই যে বাংলাদেশের কি GMT+6 কেন হলো, রেখার কত ডিগ্রিতে থাকার জন্য হলো, এগুলো তোমার লাগবে। প্রতি রেখা পর পর 4 মিনিট করে বাড়ে, এই যে 90 ডিগ্রিতে আছে, তাই এটা কি হয়েছে 360 মিনিট পর, তাই না? এই যে এগুলো তোমার বের করে ফেলতে হবে যে 6 ঘন্টা পর হয়ে গেছে। এরপরে যে প্রতিপাদ স্থান এবং আন্তর্জাতিক তারিখ রেখা, এটা একটু তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। এই যে আমি একটা স্টার দিয়ে দিছি। ঋতু পরিবর্তন, আহ্নিক গতি এবং বার্ষিক গতি, এই আহ্নিক গতি বার্ষিক গতি এটা কিন্তু ঘয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট ভাই, এটা আমি 3টা স্টার দিছি। এইটা যদি তোমরা চালাক হও, তোমরা যদি বোঝো, তাহলে একটা মার্ক মিস হবে না। নন ভাই দিয়ে দিছে, এখানে স্টার দিয়ে দিছে। এরপরে আসো জোয়ার ভাটা, এখানে 1 বা 2টা সিকিউ থাকবে, এখান থেকে 5 বা 6টা এমসিকিউ থাকবে। এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি দিয়ে দিছি। আচ্ছা, ষষ্ঠ অধ্যায়টাতে আসো, দেখো ষষ্ঠ অধ্যায়টা এটা মোটামুটি ইম্পর্টেন্ট, বাট এটা এখান থেকে একটা সিকিউ হবে, একটা এখান থেকে অনেকগুলো সিকিউ হবে না। কি কি হবে ভাই? রাষ্ট্রের উপাদান, এটা খতে আসতে পারে এবং এখান থেকে শর্ট কোশ্চেন আসবে। দেখছো 3 স্টার দিছি, বুঝতেছো তো? ভাইয়া কিন্তু এগুলো আন্দাজে দেয় নাই, অ্যানালাইসিস করে দেখছি যে কোন টপিক থেকে সর্বোচ্চ পরিমাণে বোর্ড প্রশ্ন হয়, সেটারে 3 স্টার দিছি, যেটাতে একটু কম হয় সেটাতে আমি 1 স্টার দিছি। আচ্ছা, রাষ্ট্রের কাজ, এটা 1 স্টার দিছি, এটাও গুরুত্বপূর্ণ, পড়তে হবে। নাগরিকের দায়িত্ব কর্তব্য 3 স্টার দিছি, বুঝতেছো? এবং আইনের ধারণা এবং উৎস 1 স্টার দিছি। তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে প্রত্যেককে জানাবা যে এই টপিকের উপরে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক ওয়ান শট ক্লাস লাগবে কিনা। যদি চ্যাপ্টার ভিত্তিক ওয়ান শট ক্লাস লাগে, তাহলে কোন কোন চ্যাপ্টারের ওয়ান শট ক্লাস লাগবে সেটা প্রত্যেককে কমেন্ট করবা। যে চ্যাপ্টারগুলোর উপর আমি একাধিক কমেন্ট পাবো, সেগুলোর উপরে খুব শীঘ্রই ওয়ান শট ক্লাস পাবা চ্যাপ্টার ভিত্তিক। আসো, এখান থেকে 4টা এমসিকিউ থাকবে, একটা সিকিউ থাকবে। এটা একটু কম গুরুত্বপূর্ণ, তবে গুরুত্বপূর্ণ, তুলনামূলক কম। ওইখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ পার্ট আছে, দেখো 3 স্টার দেওয়ার। রাষ্ট্রের ধারণা ব্যাখ্যা করো, এইটা 3 স্টার দিছি, তার মানে এখান থেকে একটা প্রশ্ন হবে। রাষ্ট্রের, এটা কিন্তু এই চ্যাপ্টারই, এটা কিন্তু চ্যাপ্টার 6, দেখতে পাচ্ছ চ্যাপ্টার 6 এরই অংশ, 3 স্টার দিছি। নাগরিকের ধারণা ব্যাখ্যা করো, 2 স্টার দিছি। বাংলাদেশ নাগরিক হিসাবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য, 2 স্টার দিয়েছি। নাগরিক হিসাবে দায়িত্ব, 2 স্টার। এই যে 2 স্টার এবং 3 স্টার, এগুলো মাস্ট তোমাকে পড়তেই হবে, এবং এগুলো তোমরা খুব সুন্দর করে ইজিলি বানায় লিখতে পারবা, জাস্ট যদি একটু মূল কনসেপ্টটা নিজের ভিতরে গেঁথে নিতে পারো বোর্ড বই থেকে। কোনো গাইড বইয়ের দরকার নাই ইনশাল্লাহ। আমি পরবর্তীতে প্রয়োজনে তোমরা যে কমেন্ট করো, এর উপরে আমি ক্লাস নিয়ে দেবো ইনশাল্লাহ। আইনের ধারণা ব্যাখ্যা করো, আইনের উৎস ব্যাখ্যা করো, 2 স্টার দিয়েছি। তারপর সুশাসনের জন্য আইনের যে প্রয়োজনীয়তা, এটা ব্যাখ্যা করো। তাহলে এই পার্টগুলো তোমাকে পড়ে ফেলতে হবে। আসো পরের পার্টটাতে যাই। 10ম অধ্যায় আছে কি? জাতীয় সম্পদ এবং অর্থনৈতিক ব্যবস্থা। এই চ্যাপ্টারটা থেকে তোমার পড়তে হবে, অনেক বেশি পড়তে হবে এমন না। এই চ্যাপ্টারটা একটু পড়বা, সম্পদ সংরক্ষণ, অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এখান থেকে প্রশ্ন হবে, মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা। এখান থেকে 5টা এমসিকিউ এবং একটা সিকিউ থাকবে। এখানে আরো কিছু আছে, দেখো এই চ্যাপ্টার থেকে 10ম অধ্যায় থেকে জাতীয় সম্পদের ধারণা ব্যাখ্যা করো, এটা 3 স্টার দিছি। 3 স্টার মানে কি ভাইয়া? মাস্ট পড়তে হবে, এটার স্কিপ করার কোনো সুযোগই নাই। বাংলাদেশের জাতীয় সম্পদের সংরক্ষণ এবং অপচয় রোধের উপায় বর্ণনা করো, 3 স্টার দিছি, বুঝতেছো তো? বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার তুলনা করো, বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য চিহ্নিত করো, এখানেও 2 স্টার দিয়েছি। বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি বর্ণনা করো, 1 স্টার দিয়েছি। তাহলে এই যে এই সবগুলো পার্ট যা কিছু দিয়ে দিলাম, এগুলো তোমরা দেখে নিবা। আসো, মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, 11তম চ্যাপ্টার, একাদশ অধ্যায়। এই একাদশ অধ্যায়টা 3 স্টার দিছি। তাহলে ভাইয়া 2টো চ্যাপ্টারকে 3 স্টার দিয়েছিলাম, তৃতীয় অধ্যায় এবং একাদশ অধ্যায়। তাহলে একাদশ অধ্যায় থেকে কি কি হবে দেখো। মোট জাতীয় উৎপাদন অর্থাৎ জিডিপি যে ম্যাথটা আছে, এটা থেকে তোমার প্রশ্ন হবে, গণিত চলে আসবে। এটা খুব সহজে তুমি পারবা, জিডিপির ম্যাথটা খুবই সহজ। মোট দেশজ উৎপাদন, বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য প্রতিবন্ধকতা, উন্নত অনুন্নত উন্নয়নশীল দেশের অর্থনীতি এবং উন্নত এবং উন্নয়নশীল দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক। তাহলে এইখান থেকে 5টা এমসিকিউ আসবে এবং 2টো সিকিউ আসবে 11তম অধ্যায়।
একাদশ অধ্যায়, আমি বলে দিলাম কিন্তু। তাহলে এই চ্যাপ্টারটা আল্লাহর ওয়াস্তে কেউ স্কিপ করবা না, এখানে ম্যাথ করার চেষ্টা করবা, অল্প লিখবা, 1 পেজ লিখবা, 4 আউট অফ 4 পাবা ঘতে। অল্প লিখবা, হাফ পেজ 1 পেজ, 3 আউট অফ 3 পাবা ম্যাথ। বুঝতে পারছো? তাহলে এই তৃতীয় এবং 11তম অধ্যায় কোনোভাবেই স্কিপ করবে না, বাকি সব ইচ্ছাগুলো স্কিপ করো। মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, মাথাপিছু আয়ের ধারণা, এখান থেকে দেখো কয়েকটি দেশে জিএনপি জিডিপি মাথাপিছু আয়ের তুলনা, বাংলাদেশের অর্থনীতির অগ্রসরতার অন্তরায় উত্তরণের পদক্ষেপ, উন্নত অনুন্নত উন্নয়নশীল অর্থনীতির ধারণা ব্যাখ্যা করো। এই যে আমি যা কিছু দিয়ে দিলাম এইখানে, এই সবগুলো পড়ে ফেলবা। অনেক বেশি দেই নাই, খুব অল্প অল্প দিয়েছি। এগুলো পড়লে ইনশাল্লাহ তুমি সব কভার করে ফেলতে পারবা। শেষ আসো, সেটা হলো এই ত্রয়োদশ অধ্যায়। ত্রয়োদশ অধ্যায় হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামো এবং সামাজিকীকরণ। এইটা ইম্পর্টেন্ট, এইটা স্কিপ করবা না, এটার একটু স্টার দিছি। বুঝতে পারছো তো? এখান থেকে একটা সিকিউ মাস্ট থাকবে, মাস্ট একটা থাকবে। পরিবারের প্রকারভেদ, এখানে হচ্ছে ক খ আসবে, পরিবারের কার্যাবলী গ ঘ আসবে, এবং সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা, এটাও গ ঘ থেকে আসবে। এই চ্যাপ্টারের আরো কিছু গুরুত্বপূর্ণ পার্ট হলো পরিবারের ধারণা ব্যাখ্যা করো, বিভিন্ন প্রকার পরিবারের যে ধারণা আছে সেগুলো তোমরা ব্যাখ্যা করো, পরিবারের সাধারণ কার্যাবলী, বাংলাদেশের যে পরিবার ব্যবস্থা, যে গ্রাম শহর ধরন এবং ভূমিকার পরিবর্তনের কারণ এবং সৃষ্ট সমস্যা, এটা 2 স্টার, এটা তোমাকে বিশ্লেষণ করতে হবে। সামাজিকীকরণের ধারণা ব্যাখ্যা করো, বাংলাদেশের মানুষের সামাজিক পরিবেশ, সামাজিক জীবন, মূল্যবোধ গঠনের সামাজিকীকরণের উপাদানসমূহ ব্যাখ্যা করো। আধুনিক বাংলাদেশে সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের সদস্যদের ভূমিকা, বাংলাদেশের সামাজিকীকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠার ভূমিকার প্রভাব বিশ্লেষণ করো। তো এ ছিল হলো তোমাদের বিজিএস সাবজেক্টটির শর্ট সিলেবাসের 6টি চ্যাপ্টারের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো আমি বলে দিলাম। তো তোমরা যদি এই চ্যাপ্টারগুলো তৃতীয় এবং ত্রয়োদশ এই দুটোকে সাথে রাখবা, রেখে এর সাথে আরও দুটো চ্যাপ্টার পড়ো, একাদশটা পড়ো, তো তারপরে তুমি ষষ্ঠ পড়তে পারো, প্রথম দ্বিতীয় অধ্যায় পড়তে পারো। তো এগুলো যদি তুমি কাভার করতে পারো, ইনশাল্লাহ তুমি বিজিএসে আমি যে পদ্ধতি বলে দিলাম, যে তোমার হচ্ছে এইখানে একটু চিত্র আঁকিয়ে দিবা। তুমি ধরো যে তোমার এটা হচ্ছে পেজ, হ্যাঁ এটা তোমার পেজ, এখানে হচ্ছে তুমি কি লিখবা, ধরো গ লিখলা। এই গতে লেখার একটা পদ্ধতি আছে, তোমার যে বিষয়টা সম্পর্কে জানতে চাইলো, ঠিক আছে, গ্রহ নক্ষত্র বা তোমার হচ্ছে ওই রেখা জানতে চাইলো, তুমি রেখাটা যদি এখানে আঁকিয়ে দাও, রেখাটা আঁকিয়ে তুমি যদি এখানে 4 লাইন লিখে দাও, তাহলে কিন্তু তোমাকে 3 আউট অফ 3 দেবে। একটা কথা মনে রাখবা, সব স্টুডেন্টরা এইভাবে লেখে না, সব স্টুডেন্ট খাতা সাজাইতে পারে না। একজন এক্সামিনার 200 খাতা দেখলো, এখন 200 খাতার ভিতরে সে ব্যতিক্রমে একটা খাতা পেল, যে খাতা চিত্র এঁকে দিছে, বাকি সবাই চিত্র আঁকায় নাই, শুধু বর্ণনা দিয়ে গেছে। তুমি চিত্র আঁকানোর চেষ্টা করবা, চিত্র আঁকালেই তুমি 95 পাবা, তুমি 98 পাবা। বুঝতে পারছো আমার কথা? 10 আউট অফ 10 দেবে। কারণ একজন খাতা মূল্যায়ন করার জন্য একজন শিক্ষকের হাতে যদি 200 খাতা যায়, সে দেখলো সবাই স্বাভাবিক প্রক্রিয়ায় লিখছে, বাট তুমি একটু চিত্র আঁকিয়ে দিছো, তুমি একটু হাইলাইট করে দিছো, তোমাকে মার্কটা বেশি দিবে, তার চোখে এটা নজর কাড়বে। তো এইভাবে সবাই একটু সাজিয়ে সাজিয়ে লেখার চেষ্টা করবা ইনশাল্লাহ। আর আমি যে চ্যাপ্টারগুলো দেখাই দিলাম, যে পার্টগুলো দেখাই দিলাম, 3 স্টার দিয়ে দিলাম, এগুলো আমার সবগুলো বিভিন্ন কলেজের স্কুলের তোমার টেস্ট পরীক্ষার প্রশ্ন এবং বিগত বছরের এইচএসসির চ্যাপ্টারগুলো অ্যানালাইসিস করে তারপরে এই বছরের জন্য সর্বোচ্চ সকল বোর্ডের জন্য এখান থেকে কমন পাবা ইনশাল্লাহ। তো তোমরা আমাকে একটু নিচে কমেন্ট করে জানাবা যে ভাইয়া এই চ্যাপ্টারের উপরে 1 শর্ট ক্লাস দরকার, আর তোমাদের কোন টপিকগুলো দরকার। তোমরা যদি বলো ভাইয়া আমাকে পুরো বিজেএস থেকে মোস্ট ইম্পর্টেন্ট 230 বা 250টা এমসিকিউ দাও, সেটা আমি বের করে দিতে পারবো। অথবা শর্ট কোশ্চেন দেন, আমাকে পুরো বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট 80টা, বা যেহেতু 6টা চ্যাপ্টার আপনি আমাকে মোস্ট ইম্পর্টেন্ট 120টা শর্ট কোশ্চেন দিয়ে দেন, পড়ায় দেন, মুখস্থ করে দেন। আমি একটা ক্লাস নেব 2 ঘন্টার, ওই ক্লাসে আমি তোমাকে এটা মোস্ট ইম্পর্টেন্ট মুখস্থ করায় দেবো, পড়ায় মুখস্থ করায় দেবো। 1 ঘন্টার একটা ক্লাস নিলাম, যেখানে 60টা বা 80টা শর্ট কোশ্চেন দেখা দিলাম। তো তোমরা কি কি চাও, কোন কোন সাবজেক্ট ক্লাস লাগবে, এটা কমেন্টে জানাও। আর এই ক্লাসটি তোমার আরও বাকি ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, যেন এই ক্লাসে সবাই লাইক করে, কমেন্ট করে এবং আমাদের চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকে। তোমার পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। তোমাদের আব্বু তোমাদের জন্য সর্বোচ্চ ডেডিকেটেড, তাদের সব কিছু উজাড় করে দিয়ে তোমার জন্য চেষ্টা করতেছে। ভাইয়াদের সর্বোচ্চ চেষ্টা করে তোমাদের পরীক্ষার শেষ দিন পর্যন্ত থাকবো। তুমি তোমার পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমার সর্বোচ্চটুকু উজাড় করে দিবা কিনা, নাকি তুমি এর মাঝে হতাশ হয়ে যাবা, হাল ছেড়ে দিবা? করা যাবে না। জাস্ট এই 42টা দিন আছে পরীক্ষা, কিংবা পরীক্ষার মাঝে যে সময়টা, ঠিকভাবে পরিশ্রম করো। ইনশাল্লাহ তুমি পরীক্ষায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পরিশ্রমীদের ঠকান না,
তুমি একটা চমৎকার রেজাল্ট করবা। সবাই ভালো থাকবা। পরবর্তীতে কোন বিষয়ের ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দাও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।